হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নি, আমিও ভালো আছি। ঈদের ছুটি শেষ, অবশ্য সবার থেকে বেশি ছুটি আমরাই কাটাইলাম। আজকে হচ্ছে আপনার মেবি 28 তারিখ, 28 অথবা 29 হবে, যাই হোক। আজকে শনিবার। তো আজকে আমরা ঢাকায় ব্যাক করতেছি। আমি, আমার সাথে আমার একটা ভাই আছে। আমাদের ছুটিটাই মনে হয় সব থেকে লম্বা ছিল এই ঈদে। মানে আমাদের আবার লম্বা ছিল কীরকম, আমাদের হচ্ছে বিষয়টা, আমরা আবার ছুটি নিছি, ছুটি পাইছি চাঁদাতে। মানে আপনার সবাই যেমন আপনার আগে পাইছে 3 দিন 2 দিন, আমরা কিন্তু ওইভাবে পাই নাই। আমরা ওই দিক থেকে কম পাইছি, সামনের দিক থেকে বেশি পাইছি। তো আমাদের বিষয়টা হচ্ছে অন্যরকম হয়েছে। বাট ছুটির কথা হিসাব করতে গেলে সবার যে কয়দিন ছিল, আমাদেরও ঠিক ওই কয়দিনই আমরা সামনে থেকে পাইছি। আর যারা আগে পাইছে তারা আগে আগে চলে গেছে, মানে অন্য অন্য কোম্পানির কথা বলতেছি। তো এই আমাদের ছুটি শেষ, এখন আমরা যাত্রা করে দিয়েছি আবার ঢাকার উদ্দেশ্যে। অনেক দিন ধরে ব্লগ বানাইতে পারি না কেন, এলাকায় আসছি। এলাকায় আসার পর থেকেই তেলের সংকট। আর আমাদের এলাকায় একটাই তেলের পাম্প। আবার যদি আপনার তেল আনতে হয় তাহলে বাগেরহাট যাইতে হবে, না হলে খুলনা যাইতে হবে। এই 2 জায়গা যাইতে হবে। পাম্প এই রোডে আছে, আর আমাদের বাড়ির আশেপাশে একটা পাম্প আছে। এখন সেইখানে তেল আনতে গেলে সবসময় 150-80, যখন তেল দেয় সবসময় তেল দেয় না। তেল দেয় হচ্ছে কিছু সময়, মনে করেন ধরেন সকালবেলা দেয় বা দুপুরবেলা দেয় বা সন্ধ্যাবেলা দেয়। যখনই দেয় 100, 150, 200 গাড়ির সিরিয়াল থাকে। এই জন্য ওই পাম্পের সিরিয়ালে আইসা বইসা থাকতে কোনোভাবেই আমার ইচ্ছা করে না, বা আমার না মনে হয় না কারো ঈদে বেড়াইতে আইসা এটা করবে। যে কারণে ওইভাবে তেল একদিন নিয়েছিলাম, 500 টাকার তেল পাইছিলাম। ওই একদিন যেটুক পাইছি ওইটুক দিয়েই টুকটাক ঘুরিছি। আর কালকে গেছিলাম পাম্পে, কালকে ছিলাম অনেক সময়, 2-3 ঘন্টার মতো পাম্পে ছিলাম। জাস্ট ঢাকায় ব্যাক করতে হবে। এখন তেল ছাড়া তো কোনোভাবেই সম্ভব না। আমার বাইকে তেল ছিল 2 লিটার, 2.5 লিটার সামথিং। এখন 2-2.5 লিটার তেলে তো আমি কোনোভাবেই ঢাকা যাইতে পারতাম না। 5 লিটার তেল তো লাগবে সর্বনিম্ন হইলেও। 5 লিটারের একটু কম হইলেও হয়, 5 লিটার সামথিং হইলে সব থেকে মনে করেন যে মানে নিশ্চিন্তে থাকা যায়। 5 লিটার হইলে, 5 লিটার বা 5 লিটারের বেশি। তো সেই হিসাবে কালকে ট্যাঙ্কি ফুল করছিলাম। ট্যাঙ্কি ফুল করি নাই, মানে আপনার আমার 2.5 লিটার মতো ছিল, আরও 1000 টাকার তেল আমি নিছিলাম। মানে এইখানে আবার কি লিটার এখন কেউ করতেছে না, এখন হলো টাকার দেয়। তা হচ্ছে আপনার 300 টাকা করে দিতেছিল। তা ওদেরকে বললাম যে ভাই আমি ঢাকা চলে যাব, আমার এই ব্যাপার। তো ওইখানে আমার এক ভাই পরিচিত ছিল, সেও বললো যে হ্যাঁ ওরা ঢাকা চলে যাবে, এই ব্যাপার। পরে গিয়ে আমারে 1000 টাকার তেল দিছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে আমাদের বাগেরহাটের দড়াটানা নদী সামনে। আর এটা হচ্ছে সেই দড়াটানা নদীর উপরে ব্রিজ। আমার অনেক ইচ্ছা ছিল আমার নিজের এলাকা বাগেরহাট, তারপর এই সাইডে পিরোজপুর, এইদিকে ঘুরবো, আপনাদেরকে দেখাবো। কিন্তু তেলের সংকটের কারণে আমার আর আসলে ঘোরার কোনো প্ল্যান যতটুকু ছিল কোনোটা এক্সিকিউট করতে পারি নাই। মানে একদম বাজে একটা, মানে ছুটি ছিল অনেক দিন, 1 সপ্তাহ ছুটি ছিল, কিন্তু 1 সপ্তাহে আমি, হ্যাঁ বাইক নিয়ে বের হইনি, এটা ভুল কথা। বাইক নিয়ে বের হয়েছে ওই পাশা থেকে, ধরেন আমাদের নিজস্ব যে বাজার আছে 2 কিলোমিটার রাস্তায়, এইটুকু গেছি আইসি। এই মানে বড় কোথাও বা লংয়ে কোথাও যাইতে পারি নাই বাইক নিয়ে। বা লংয়ে যদি কোথাও গেছিও সেটা বাসে অথবা এই যে আপনার ইজি বাইক আছে, সিএনজি আছে, এইগুলোতে গেছি। বাইক নিয়ে কোথাও যাইতে পারি না। বাইক নিয়ে যাব, বাইক তেলের যে একটা অবস্থা ছিল, কারণ তেলের কারণে আপনার যদি পরবর্তীতে ঠেলা নিয়ে আসতে হয় বাইক, বা আপনি যদি মনে করেন যে চিন্তায় গাড়ি চালান, তাইলে কেমন দেখায় না বিষয়টা। এই জন্য আর কি আমি তেল ছিল কম, যে কারণে ঘুরছিও কম। তো এই সামনে আমাদের বাগেরহাটের টোল থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই, কারণ এখানে বাইকের কোনো টোল নাই, 2 চাক্কার কোনো টোল নাই। সামনে হচ্ছে আমাদের বাগেরহাট বাস স্ট্যান্ড, আর আমরা চলে যাব এখন বাস স্ট্যান্ড হয়ে সোজা ঢাকা খুলনা হাইওয়েতে। দেখেন তেলের পাম্প সকাল বাজে কয়টা দেখছেন? সকাল বাজে হচ্ছে কেবল 7:23। তেলের পাম্পের অবস্থা দেখছেন? হ্যাঁ, ঢাকায় তেল অ্যাভেলেবেলও আছে, আর ঢাকার পাম্পে তেল দেয়ও।
এই এলাকাতে তোমার দেয় না, এর এলাকাতে দিবে কিভাবে? এলাকাতে তেল ওরা আনে গিয়ে হচ্ছে খুলনা থেকে একটা একটা মনে করেন যে তেলের যে গাড়ি আছে, এক গাড়ি তেল আনে, ওই এক গাড়ি তেলই ওরা বৈশা বৈশা সারাদিন দেয় 200 টাকা 300 টাকা করে করে সবাইরে, কারণ কম বেশি সবাই পায় এইভাবে। আর যদি ওই আপনার 1000 টাকা 500 টাকা 1500 টাকা করে দেয়, মানে আপনার একটু লিমিট বাড়ায় দেয়, তাইলে হচ্ছে গিয়ে আপনার আবার সবাই পাবে না। প্রথম প্রথম যারা আসবে তারা তো নিয়ে যাবে, কারণ মানে 1000 লিটার 1500 লিটার এরকম তেল পায় যতটুকু শুনছি এই কয়দিন, যে খুলনায় যায় তেল আনতে কত লিটার পায়, তারপরে ওরা ক্যালকুলেট করে তেল বিক্রি করে, বুঝছেন? এই যে দোলা পরিবহনটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এই রোডের, আমাদের যে রোড, এই রোড থেকে ঢাকা যায়, আর এটাই মোটামুটি একটা আমাদের এখান থেকে যাওয়ার এক অন্যতম ব্যবস্থা মাধ্যম। আমি যখন বাইক ছিল না তখন আমি সবসময় দোলায় যাতায়াত করতাম, কিন্তু রিসেন্টলি কিছুদিন আগেও দোলার অনেক অ্যাক্সিডেন্টের কথা শুনছি। আসলে কি অ্যাক্সিডেন্ট, ওইটা আসলে কখন কার কোথায় কীভাবে হবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু আমি মনে মনে চাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না হোক, কারো কোনো ক্ষতি না হোক, সবাই সুস্থভাবে ফিরুক, যে যেখানেই যাক গন্তব্যস্থানে পৌঁছাক খুব সুন্দরভাবে সুস্থভাবে। তবে তেলের এই যে সমস্যাটা না, এই যে তেল যে আপনার দিতে চায় না পাম্পের আলারা, 200 টাকার তেল দেয় 500 টাকার তেল দেয়, অমুক করে তমুক করে। কালকে একটা রাত্রে নিউজ দেখলাম যে তেল নাই ব্যানার লাগা রাখছে, কিন্তু সেইখানে খোঁজ নিয়ে পাইছে প্রায় 10,000 লিটারের কাছাকাছি তেল। তো এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য না, তেলের দাম লিটারে জাস্ট 2-3 টাকা কমায় দিলেই কাজ শেষ। আপনার যদি 2 টাকা করেও লিটারে কমায় দেয় আগামী 1 মাস তেলের দাম, ঠিক আছে, আপনার যা 10,000 লিটার তেল মজুত করা আছে সে যদি 2 টাকা করেও লস হয়, তাহলে কত টাকা লস হবে চিন্তা করেন তো। জাস্ট এইটুকু যদি করতে পারে না, মানে এই লসের চিন্তা করে হইলেও বিক্রি করবে মানুষ। আবার কিছু লোক আছে কি জানেন, তেল নিচ্ছে না, নিয়ে আবার তেল নামায়, বোতলে করে নামায় রাইখা তারপরে গিয়ে আবার তেল নিতে যায় পাম্পে। এই ধরনের কিছু লোক থাকার কারণে এই তেলের সংকট হওয়ার কারণ আরও বেশি। কারণ ভাই, তোমার যতটুকু লাগবে তুমি পাইতেছো, নিতেছো কই? যখন তেলে এরকম সমস্যা ছিল না তখন কিন্তু তোমার এই কাজ করা লাগে না, এই পাম্পে গেছো তো সেই রকম বিষয়টাকে নর্মালাইজ করতে দাও, আনতে দাও। তুমি এক ট্যাঙ্কি ফুল করো, 15 দিন তো এমনিই চলবে, তাই না? 15 দিন তুমি চালাও, 15 দিনের ভিতর কি একদিন সময় হবে না আবার পাম্পে গিয়ে ফুল তেল করার? হবে। কিন্তু না, ওই গিয়ে 5 লিটার নামায় আবার 5 লিটার নিতে আসতে হবে, আবার মানে চিন্তাহীন থাকার জন্য, টেনশন ফ্রি থাকার জন্য অন্যদের টেনশন দেওয়া পড়ে, অন্যদেরকে তেল না পায় সেই ব্যবস্থা আমরা নিজেরাই করি। তো এই হচ্ছে সমস্যা, এইটা আমাদের সর্বপ্রথম ঠিক করতে হবে, বিষয়টাকে সর্বপ্রথম নর্মালাইজ করতে হবে তেলের বিষয়টা। আর সমস্যা কি, প্রয়োজনে 2 মাস আমরা বাইক ছাড়াই ঘুরলাম, যখন আমাদের বাইক ছিল না। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, অনেকেরই এক সময় বাইক ছিল না, কারণ কেউ তো জন্মগ্রহণ করে অমনি বাইক পায় না, বাইক একটা সময়ের পরে পায়। তো যে সময়ের পরে পাইছে ওই সময়ের আগে সে চলছে না, অবশ্যই চলছে। পাম্পে গেলে বোঝা যায় একটা এরিয়াতে কি পরিমাণ বাইক আছে বা কি পরিমাণ বাইক দেখা যায়। যাই টানতে থাকি, না হলে আবার ঢাকায় পৌঁছাইতে 12টা বাজে যাবে। আজকে শীত লাগবে না কোনোভাবেই, একে তো ওয়েদারও গরম, আর আমার কাছে ফুল সব কিছু সেফ। রাস্তার পাশে যে কুকুর দেখছেন, এই কুকুরগুলা থেকে আপনারা সাবধান থাকবেন। রাস্তার পাশের কুকুর হচ্ছে আপনার সব থেকে বাজে জিনিস। কুকুর, ছোট ছোট ছাগল, তারপর হচ্ছে গরু আসে রাস্তার মাঝে মাঝে, তো গরুর বিষয়টা কম, এই কুকুর ছাগল এরাই। আর গ্রামের ছোট ছোট রাস্তায় হাঁস মুরগি, এগুলা থেকে হাঁস মুরগি আসলে কি বিষয়টা, ওরা যদি আপনার বাইকের তলে আসে তাইলে তো ওরা মারা যাবে নিশ্চিত, আর মারা গেলে আপনার যে মালিক তার ক্ষতি হবে, এছাড়া কিছু না। কিন্তু কুকুর আর ছাগলের থেকে সাবধান, কারণ এরা হচ্ছে আপনারও ক্ষতি করবে, নিজের তো ক্ষতি হবেই। আর কুকুর যখন দেখবেন অবশ্যই কুকুর চিন্তা করবেন যে কুকুর যদি দৌড় দেয়, কুকুর যদি মাঝামাঝি থাকে আপনি পিছন দিয়ে বেরোয় যাবেন, কুকুরের সামনে দিয়ে বেরোনোর চেষ্টা করবেন না, কারণ কুকুর এরা সবসময় সামনের দিকে দৌড় দেয়। আপনি যদি সামনের দিকে ওর সামনে দিয়ে বেরোইতে যান তাহলে আপনার সাথে ওর বাঁধবে। যদি পারেন পিছন দিয়ে কাইটা বেরোয় যাবেন, আর যদি সম্ভব হয় স্লো করবেন।
কারণ 2 চাকার বাহনে কোনোভাবেই ব্যালেন্স রাখার কায়দা নেই যদি আপনার টায়ারের সাথে কোনোভাবে কুকুরের সংযোগ হয়ে যায়। আমি যেদিনকে বাড়ি আসছি ওই দিনকে রাতের বেলা বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর রাস্তাঘাটে বৃষ্টি হওয়ার কারণে আমি অনেক আস্তে আস্তে আসতেছিলাম, আস্তে যাওয়ার কারণে দেখি যে অনেক রাস্তায় অনেক কুকুর মরে পড়ে আছে। ওই যে পরিবহনে ডইলা দেয় পরিবহন, আর পরিবহন তো আসলে ওইভাবে স্লো করে না, ওদের তো 4 চাকা, ওদের কোনো প্যারা নাই। যদিও জীব হত্যা করা অনেক বড় পাপ, কিন্তু ইচ্ছা করে আসলে তো কেউ করে না। এখন যদি চাকার তলে চলে আসে কেউ, সেক্ষেত্রে তো কী বা করবে ড্রাইভার, এটা হচ্ছে মেইন বিষয়। আর ওরা তো দৌড় দিয়ে তলে চলে আসে, সমস্যা তো এখানে। কুকুর এমন একটা জিনিস, ওরা দৌড় দেয়, দৌড় দিয়ে সাপ তলে চলে আসে। আচ্ছা, আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী সব থেকে পুরাতন একটা জিনিস আছে, সেটার নাম হয়তো বা আপনারা জানেন, অনেকেই জানেন। সেটা হচ্ছে খান জাহান আলী মাজার। এখানে অনেকে আসে, অনেক পর্যটক আসে ভিজিট করতে। এইটা হচ্ছে সেই মাজারের গেট। কালকে রাতেও আসছিলাম এখানে চা খেতে। এই মাজারে চা পাওয়া যায়, আর এখানে দুধ চাটা খাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ অনেক বেশি সর দেয়, দুধের যে সর পড়ে ওই সর দেয়, প্লাস হরলিক্স দিয়ে মানে অনেক সুন্দর করে একটা চা বানায়। মানে আপনি মানে এখানে ম্যাক্সিমাম দোকানগুলোতে সেমভাবে চা বানায়, ঠিক আছে। তা আপনি যে এখানে এখানে যদি কখনো আসেন, আপনি যে মনে করেন কোনো দোকান স্পেশাল আছে কিনা এরকম নাই, আপনি যেটায় বসবেন ওইখানে চাটাই ভালো পাবেন। এই মাজারের এই বিষয়টাই হচ্ছে, চার এই বিষয়টা খুব ভালো। আর অনেকে যারা পর্যটক আসে অনেকেই জানে এখানে। আমার গাড়িটা ওয়াশ করবো, সেই ঘোড়ার ডিম আর ওয়াশ করাই হইলো না। ওইখানে ফোম ওয়াশ লেখা দেখা ওয়াশের কথা মনে পড়ছে। আমি আমার ঢাকা থেকে বৃষ্টিতে ভিজতে আসছি, পরদিন নিয়ে গেছিলাম বাজারে, ঈদের দিন ছিল, কোনো দোকানপাট খোলা পাইনি। পরে নিজের মতো করে আপনার আসলে বাড়িতে তো ওইভাবে গাড়ি ধোয়ার কোনো ব্যবস্থা নাই, তারপরে কয়েকটা শ্যাম্পু কিনে নিয়ে গিয়ে নিজের মতো করে নিজে ধুইছিলাম। সেই ধোয়াতেই চলতেছে এখন পর্যন্ত। সামনে হচ্ছে 60 গম্বুজ মসজিদ, আমাদের বাগেরহাটের। আমার যারা ঢাকায় যারা ফ্রেন্ড সার্কেল আছে বা যারা পরিচিত লোক আছে, অনেকেই বলে যে আমাদের এই 60 গম্বুজে আসার কথা, বা অনেকে আসছে এই নিয়ে গল্প দেয়। আসলে এইখানে মানুষ আসেই, আমাদের বাগেরহাটে আসে কিন্তু এই জন্য। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সুন্দরবন। তা সুন্দরবন আসলে বাগেরহাটের ভিতরে পড়ছে, বাগেরহাট, খুলনা, মংলা সব মিলাই ভিতরে পড়ছে, বুঝছেন। যে কারণবশত আপনার শুধু বাগেরহাটের কথা বললে ভুল হবে, কিন্তু আমাদের বাগেরহাটের ভিতরে এই দুইটা 60 গম্বুজ, খান জাহান আলী মাজার, তারপর টুকটাক পার্ক টার্কও আছে। এই যে 60 গম্বুজ। আসলে এখন আমার কাছে সময়ও কম, আমার ইচ্ছা ছিল এখানে গিয়ে ঘুরে আমি ভিডিও ব্লগ বানাই আপনাদেরকে দেখাবো, কিন্তু তেলের কারণে আমার এদিকে আসার কোনো লাইনই ছিল না। হাইওয়ে আজকে অনেক ফাঁকা, নিশ্চুপ, নির্জন। হাইওয়ে ফাঁকা থাকাই ভালো, বেশি গাড়ি হলে তো প্রবলেম। আমি এই নিয়ে আমার জিক্সার নিয়ে ঢাকা থেকে বাড়ি অনেকবার আসলাম, আবার বাড়ি থেকে ঢাকায় অনেকবার গেলাম, বুঝছেন। তো জিক্সার এফআইবিএস আসলে এখন পর্যন্ত আমি কোনো রকম মেজর প্রবলেম পাইলাম না। এত মেজর ট্রাভেল করলাম, কখনো কোনো প্রবলেম পাই নাই। মানে হয় না, অনেকের আসলে লং ট্যুর করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যা হয়, বা কোনো এখন একটা আবার কথা আছে এইখানে, যে নতুন বাইকে আসলে কি সমস্যা হবে। বাসটার নাম হচ্ছে চাপাই লেখা, তাই এমন ফন্ট ইউজ করা, আমি বারবার পড়তেছিলাম ছাপড়ি। আমার কি এখানে দোষ হবে ভাইস? মানে চাপাই লেখা তো এমনভাবে ফন্ট দিছে, বুঝার কায়দা নেই যে আসলে চাপাই লিখছে না ছাপড়ি লিখছে। হতে পারে, দিতে কি এখন, মনে করেন এক এক মানুষের চয়েস এক এক রকম, পছন্দ এক এক রকম, দিতেই পারে নাম ছাপড়ি, সমস্যা কি। ছাপড়ি ওয়ার্ডটা তো শুনতে ভালো লাগে। যখন আমি আমার বাইকে মিটারের উপর একটা লাল পলি লাগাই রাখছিলাম মিটারে, বুঝছেন। আমি না আসলে শোরুম থেকে যখন বাইক নিয়েছিলাম, উপরের পলিটা উঠাই ফেলছিল ভুলে, একটা পলি থাকে, আমি টান দিয়ে উঠাই ফেলছিলাম। পরে ওইখান থেকে
বলছিল লাল পলি লাগাই নিতে, লাল পলি বা হোয়াইট পলি। তারপরে সাইড থেকে আমি লাল পলি লাগাই নিয়েছিলাম। তো ওইটা লাগানোর পরে আর উঠাই নাই, মোটামুটি মাস 4-5 মাসের মতো ছিল আমার বাইকে। তো ওই যখন যে আমার বাইক দেখতো, বাইকের ভ্লগ দেখতো, রিভিউ দেখতো, যেই যা দেখতো, গিয়ে ওই স্টিকারটা নিয়ে একটা কমেন্ট করে যাইতো, ছাপড়ির মতো লাগতেছে, ছাপড়ির মতো লাগতেছে। আমি এনজয় করতাম, যাক কমেন্ট করতেছে এই তো বড়, কেউ আমার কমেন্ট করতেছে, এর থেকে আর বড় কি আছে, সে যে কমেন্ট করুক। ভাঙ্গা গোল চত্বর এখান থেকে 95 কিলোমিটার, দেখছেন গাইস। আসলে আমরা অনেক রাস্তা চলে আসছি, সামনে গিয়ে একটা টি ব্রেক দিতে হবে। টি ব্রেক না দিলে হালকা হালকা মনে করেন যে শরীরটাকে একটা স্মুথনেসের ভিতর নিয়ে আসতে হবে। শরীরটা লড়তে চড়তে চাইতেছে না, হাত পাও লড়তে চাইতেছে না। আর এমনি একটু বাতাস গায়ে লাগলে তো ঘুম আসেই। এই সকালে, সকাল বাজে 8টা, এই সকালে যদি আপনার গায়ে ধরেন ঠান্ডা বাতাস লাগে, আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কীরকম এখন বুঝতে পারতেছেন। ভাটিয়াপাড়া এখান থেকে 60 কিলোমিটার। আসলে এই রাস্তার পাশের যে আপনার মাইল ফলকগুলো দেওয়া থাকে না, এগুলা কোনো কাজের না। এক এক জায়গায় এক একটা, মানে এই 60 কিলোমিটার গেছি, সামনে গিয়ে কিছুক্ষণ পরে কেন লেখা দেখবো না 65 কিলোমিটার। ঘোড়াটি হচ্ছে মানে কোনো অ্যাকচুয়াল পাই না। আমি একদিনকে ভাবছিলাম আমাদের ওইখান থেকে আমাদের বাইক চালাই গিয়ে মিটার জিরো করে 210 সামথিং কিলোমিটার হয়েছিল, ঠিক আছে। ঘুরা ফিরা এইটার কোনো আপনার নাই, গ্যারান্টি নাই। এটা রোড সাইডের মাইল ফলক, এটা আসলে ওরাও কীভাবে যে আসলে ক্যালকুলেট করে ওরাই ভালো বলতে পারবে কোনটা কোন রাস্তা নিয়ে কীভাবে মাইপা নেওয়া যায়। জাস্ট একটা বাইক নেবেন, সকালে বেরোবেন রাইড করবেন, কিছু দূর গিয়ে থামাবেন, এক কাপ চা খাবেন, আবার রাইড করবেন, তাইলে বুঝতে পারবেন। হেলমেট থেকে কিছু কিছু জায়গা থেকে বাতাস ঢুকতেছে ভিতরে, বাতাস ঢোকার অপশনগুলো অফ করে দিতে হবে। এবার ঠিক আছে, অফ করে দিচ্ছি। হেলমেটের উপর থেকে বাতাস ঢুকতেছিল মাথায়, ঠান্ডা হয়ে যাইতেছিল মাথা। এইখানটায় রোদ পড়তে পারতেছে না, এই জন্যই ঠান্ডা বেশি লাগতেছে। গাছপালার কারণে রোদটা ঢাকা পড়তেছে, রোদ ডাইরেক্ট শরীরের সংস্পর্শে আসতে পারতেছে না। এখান থেকে ফরিদপুর 118 কিলোমিটার। ফিলিং স্টেশন সব তো ফাঁকা, তেল দেয় না। ভাই কি করতেছে এখানে? রাস্তাটা দেখেন গাইস, এই রাস্তায় তো 100 চালানো উচিত, কিন্তু আমি তো চালাবো না। আমার বাইকের প্রতি আমার অনেক ভালোবাসা, এই জন্য আমি সর্বোচ্চ আমার 80-র উপরে উঠবে না আমার বাইক, উঠবে 80, 85, 90 এই। তো এখানে চা নাস্তার ব্রেক। ও আবার আমার দিক তাকায় দেয়, কত বড় বলদ এই ভাই। যে কোনো লং ট্যুর দিছে, ওনার ব্যাগ ট্যাগ দেখলে বোঝা যাচ্ছে। ব্যাগ ট্যাপ, ব্যাগ, তারপরে সেট আপ, ওনার সম্পূর্ণ ড্রেস আপে মনে হচ্ছে যে উনি কোথাও না কোথাও লং ট্যুর দিয়ে আসছে। পাহাড়, প্রকৃতি, এইসবের ভিতরে যে হারা যাইতে পারবে, তার জীবনে কখনো টেনশন, দুঃখ, হতাশা, ডিপ্রেশন থাকবে না। আলটিমেট হিলার পাহাড়, তারপরে নেচার। আপনারা কিভাবে যে হিল করবে আপনি নিজেও জানবেন না, কিন্তু এরা আপনারা হিল করবে। কাকা তো বাস নিয়ে যাচ্ছে, নিয়ে যায়, যাক, আমারে না দিলে হয় বাস। এক্সপ্রেসওয়েতে রাইডিং এর মজা নেন, জাস্ট ফিল নেন। দেখেন কি পরিমাণ স্মুথ চলতেছে বাইক, বাইকের স্পিড দেখছেন। সামনে পালসার তো খায়া না খায়া টানতেছে। যাক, আমাদের খেয়ে না খেয়ে টাইনা লাভ নাই, আস্তে আস্তে যাই, তো বেশি জোরে যে লাভও নাই। গাড়ির উপর টর্চার করে লাভ আছে শখের বাইকে। পিছনে আবার পাল্লা দিয়ে পরিবহন টানতেছে।
এইটা কোন টাইপের হর্ন ভাই? দেখেন এটা পাল্লা দিয়ে টানতেছে দুইজনে হাইওয়েতে, দেখছেন অবস্থা? বাহ 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 বাহ। এইবার ঠিক আছে, চাপ খেয়ে গেছে বসুমতির কারণে, ফাল্গুনে চাপ খেয়ে গেছে। রিটার্ন ট্রাভেলস আগে উঠে গেছে। ওই হাইওয়ের এদের এই গেম দেখতে ভাল লাগে, অনেক ভাল লাগে। এরা খুব সুন্দর একজন আর একজনের চাপ দেয়, বাউলি দেয়, এই করে সেই করে, খুব ভাল লাগে দেখতে। ফিল নেওয়ার মতো বিষয়। লিটন ট্রাভেলস কিন্তু একসাথে যাইতেছিল, কিন্তু ফাল্গুনি এক চাপে কোথায় চলে গেছে লিটন ট্রাভেলস। এবারে ৮০ কাছাকাছি রাখি, কারণ কখন কোথায় পুলিশ সামনে চলে আসে, বিপদ। হর্নেট টানতেছে, হর্নেট 2.0, না তা ভালো, তা ভালো। হর্নেট ভালো গাড়ি, প্রাইস রেঞ্জ অনুযায়ী বেস্ট গাড়ি ওই প্রাইস রেঞ্জে। আমার কাছে এখন যদি কেউ জিজ্ঞেস করে কোনটা নিব, জিক্সার হর্নেটের ভিতর, আমি চোখ বন্ধ করে হর্নেট নিতে বলবো। কারণ আপনার হর্নেটের ফিচার ওয়াইজ সব দিক থেকে পারফেক্ট আছে, আর ওটাও ব্র্যান্ডও জাপানি ব্র্যান্ড। হর্নেটকে টাটা বানিয়ে দিলাম।